যেটা তারা যদি জনগণের উপর নির্ভর করে যদি ক্ষমতায় না থাকতে পারে তখনই ইন্ডিয়ার উপরে নির্ভরশীল হয়ে যায়। তো আমাদেরকে এমন সরকার আমাদের দরকার আসলে সবার মিলে, যেই সরকার আসলে জনগণের উপর নির্ভরশীল থাকবে, কোন রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকবে। ইন্ডিয়া কোনোভাবেই চাইতো না যে ইন্ডিয়াতে অফিসার থাকুক। সো দ্যাট ওয়াজ ইন্ডিয়ান ইন্টারেস্ট। সো ইন্ডিয়াতে কাজ করবে যাতে করে বিডিআর অফিসার না থাকে। আর শেখ হাসিনা সত্যি কথা বাংলাদেশে আসে একটা কারণে, তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়া। শুধু যদি বিচার করতে চাইতো কোনো দোষ ছিল না। আমি যেটা বলছি যে বিডিআর এ যে জিনিসগুলো আছে, এখানে বিডিআর ওয়াজ হ্যান্ডলিং বাই দ্য অফিসার্স ইন এ ভেরি প্রফেশনাল ওয়ে, যেটা ইন্ডিয়ার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল। হ্যাঁ, সো ইন্ডিয়া চেয়েছে যে বিডিআর যাতে অফিসার শূন্য হোক, আর হাসিনা চেয়েছে বাংলাদেশ আর্মি অন্য অফিসার শূন্য হোক। বিডিআর এ ক্রিটিক্যাল সময় 2009 ফেব্রুয়ারি মাসে ঘটনা ঘটেছে, আর ডিসেম্বর মাসের 24 তারিখে এক্স্যাক্টলি 2 মাস আগে আমি বিডিআর থেকে এসেছি। তো আইএমডিটি এবং চাল ডালে যে ঘটনাগুলো আছে ওগুলো নিয়ে আমি জানি। তো আরেকটা জিনিস হলো তৌহিদ, যে আপনি নাম শুনেছেন, তৌহিদ ইনফ্যাক্ট ওয়াজ ইন মাই ব্যাটালিয়ন টিল মিড অফ 2008। আমার ব্যাটালিয়ন থেকে সে পিলখানায় গিয়েছে। সো বিডিআর পার্সপেক্টিভ নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, এটা এইভাবে বলা যাবে না। ইট টেকস লট অফ টাইম, মেবি উইল ডু ইট সাম আদার টাইম, অথবা শেষের দিকে আমি একটু সামারি টাইপ বলবো। আমার এখানে দুই একটা ইস্যু আছে, আমি খুব শর্টে বলবো। এক নম্বর হলো রাজনাথের বিষয়, রয়্যাল এজেন্ট রাজনাথের বিষয়টা, এটা ভুলে যান, ফরগেট অ্যাবাউট ইট। এটা কোনো কোনো না, যেন আমরা কোনো অটোমান সাম্রাজ্যের সময়ে নাই যে ওই একটা সাম্রাজ্য অটোমানের রাজা চাইছে তো পাশে একটা রাজত্ব দখল করে নিয়ে যাবে, ওই দিনটা ভুলে যান। ওই দিন গড, ইন্ডিয়া হ্যাজ গট ভেরি বিটার এক্সপেরিয়েন্স উইথ শ্রীলঙ্কা এন্ড মেনি আদার নেইবারিং। ভারতের লোকজন তো আছে যে আমাদের আইন। রয়্যাল এজেন্টের কথা বলেন, রয়্যাল এজেন্টের কথা বলেন, রয়্যাল এজেন্ট ওই যে বলছেন মাহমুদ ভাই বলছেন মনে হয় রয়্যাল এজেন্ট, হাসিনাই তো সবচেয়ে বড় রয়্যাল এজেন্ট। মাহমুদ ভাইরা যারা পলিটিক্স করছে তারাই তো হাসিনাকে টিকে রাখছে। দে আর মোস্ট অফ দ্য রয়্যাল এজেন্ট। বাংলাদেশের একজন এমপি ইলেক্ট মানে দাঁড়াইতে গিয়ে যদি বলে আমি ইন্ডিয়ার কি যেন ক্যান্ডিডেট, তো আপনি কি চিন্তা করবেন? রয়্যাল এজেন্ট থাকতে হবে কেন? বাংলাদেশের মানুষই, বাংলাদেশের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ রয়্যাল এজেন্ট আছে, এটা তো থাকবেই। এখন ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করতে পারে কোনখান থেকে? এক নম্বর হলো আক্রমণ করতে পারে ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে, এটা। আরেকটা হলো এই গভর্নমেন্টটাকে তারা ডিস্টাবলিশ করার জন্য একটা চেষ্টা করবেই। এই জন্য এখন আমাদেরকে এই জিনিসগুলো একটু দেখতে হবে। তারপরে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের বিষয়টা একটু বলি আমি। ইন্ডিয়া বেসিক্যালি দে আর আওয়ার নেইবার, সবচেয়ে লংগেস্ট মানে ক্লোজ নেইবার, লার্জেস্ট নেইবার। নেইবার মিনস নেইবার, নেইবার ইজ নট বিগ ব্রাদার। ইন্ডিয়া যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা অনুধাবন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক হবে না। তবে এখানে জিনিসটা হচ্ছে এইটা, আমাদের ইন্টারনাল গভর্নমেন্ট যেটা আছে, সরকার যেটা, তারা যদি জনগণের উপর নির্ভর করে যদি ক্ষমতায় না থাকতে পারে তখনই ইন্ডিয়ার উপরে নির্ভরশীল হয়ে যায়। তো আমাদেরকে এমন সরকার আমাদের দরকার আসলে সবার মিলে, যেই সরকার আসলে জনগণের উপর নির্ভরশীল থাকবে, কোন রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকবে না। তাহলে আর ইন্ডিয়ার এইসব হেজিমনি টেজিমনি এগুলো থাকবে না। আর ইন্ডিয়ার সাথে সম্পর্কের জন্য আমরা চাই ইন্ডিয়া ইজ আওয়ার নেইবার হিসেবে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে, বাট দ্যাট শুড বি ইকুইটেবল, সমপরিমাণ সমপর্যায়ের একটা সম্পর্ক থাকতে হবে। এখন আমি একটু জাতীয় সঙ্গীতের বিষয়টা আসি। ওই ভাইজান বলছিল প্রায়োরিটি অফ টাস্ক, সব মানুষের একটা প্রায়োরিটি অফ টাস্ক আছে, কাজের অগ্রগণ্যতা কোনটা কাজ। আসলে জাতীয় সঙ্গীত এইটা একটা ইস্যু এট দিস মোমেন্ট। আমি আপনাকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই। পৃথিবীতে 2022-এর একটা স্ট্যাটিস্টিক্স হলো প্রতি 4 মিনিটে 1000 জন শিশু জন্মায়। এর মধ্যে ইন্ডিয়াতে জন্মায় হলো 4 মিনিটে 172 জন, বাংলাদেশে জন্মায় হলো 21 জন। অর্থাৎ আমরা এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ইয়েতে আছি। বাংলাদেশে সেই হিসাবে হিসাব করলে প্রায় অলরেডি কত ভাগ করলে কত হয়, প্রায় 100 জন শিশু জন্মাইছে। ওই 100 জন শিশুর মধ্যে কি চ্যালেঞ্জ আছে, মানে তারা জন্মানোর পরেই তাদেরও একটা দাবি এসে গেছে যে তাদের ঘাড়ের উপরে কেন প্রায় 1 লাখ টাকার একটা ঋণের বোঝা আছে। আপনি বুঝতেছেন? এই ঋণের বোঝাটার বেশিরভাগই করে দিয়ে গেছে শেখ হাসিনা। তারপরে ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলছি আমরা, যেটা আছে, তাদের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলো হলো তাদের যে ধরেন এই যে অরাজকতাটা হয়েছে, ইনস্টিটিউশনালি এই জিনিসগুলোকে একটা অর্ডারে নিয়ে আসা। তাদের দ্বিতীয় বড় চ্যালেঞ্জ গুলো হলো যেমন একটা স্মুথ ট্রানজিশন অথবা রাপচার, যেটা 2011-তে হয়েছে। এটা নিয়ে ডিটেল আলোচনা আমরা করতে পারবো, আজকে পারবো না, একদম সংক্ষেপে বলছি। থার্ড ইস্যুটা হলো এই ট্রানজিশনাল পিরিয়ডে মানুষের অনেক দাবি দেওয়া আছে, ডিমান্ড আছে, যে অনেক ইনজাস্টিস হয়েছে, জাস্টিসের বিষয় অনেক বিষয় আছে। এর মধ্যে হয়তো জাতীয় সঙ্গীত একটা বিষয় থাকতে পারে, বাট দিস ইজ নট এ প্রায়োরিটি থিং। এটা কোনোভাবে একটা প্রায়োরিটি জিনিস না।
ইট ক্যান বি থট অফ, এটা 50 বছর আগের ঘটনা। এই জিনিস নিয়ে চিন্তা করার, আলাপ করার কোনো ইস্যুই আমি মনে করি না। সো জাতিসংগীত নিয়ে আই উইল নট ডিসকাস এনিথিং অ্যাট লিস্ট ফর নেক্সট 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার্স, ফরগেট অ্যাবাউট দিস জাতিসংগীত ইস্যু। এবার আসে আমি পিলখানার ইনসিডেন্টটা আপনারা বলতে চাইলে, বাট এটা বর্ডার পার্সপেক্টিভে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, প্রেক্ষাপট বলতে হবে। আমি সংক্ষেপে শুধু একটা জিনিস বলি, এই 2008 বা 9 8 আগ পর্যন্ত একটা পার্সপেক্টিভ দিয়েছে, এবং বিডিআর মেইনলি কন্ট্রোল করতে হলো অফিসাররা। তো যখন ভালো ভালো একসময় বিডিআর ভালো ভালো অফিসারদেরকে পোস্টিং করা হলো, ক্যারিয়ার পোস্টিং, আপনারা নাম শুনবেন মনে হয়, কুদরতে ইলাহি এরশাদের ভাগিনা ছিল, তারপরে আরো কয়েকটা নাম আমি একটু মনে করে দেখি, তারপরে হলো গুলজার নামে ইমাম, কর্নেল ইমাম, আক্তার, গুলজার, এদের সাথে আমি চাকরি করছি। কর্নেল ইমাম ছিল, আক্তার ছিল, এরা আমার সেক্টর কমান্ডার ছিলেন। তারপরে হলো ইনশাদ, কর্নেল সাইফ, এই ধরনের অনেকগুলো সব ব্রিলিয়ান্ট অফিসার ছিল। তো যখন একজন ভালো অফিসার থাকে তখন বর্ডার ম্যানেজমেন্টটা ওইভাবে হয়, এবং ইন্ডিয়া কোনোভাবেই চাইতো না যে ইন্ডিয়াতে অফিসার থাকে। সো দ্যাট ওয়াজ ইন্ডিয়ার ইন্টারেস্ট। সো ইন্ডিয়াতে কাজ করবে যাতে করে বিডিআর অফিসার না থাকে। আর শেখ হাসিনা সত্যি কথা বাংলাদেশে আসে একটা কারণে, তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়া। শুধু যদি বিচার করতে চাইতো, কোনো দোষ ছিল না, সে প্রতিশোধ নিতে চাইছে। আপনারা রিসেন্টলি শুনছেন না কিভাবে কর্নেল বদরুকে হত্যা করা হয়েছে, ফাঁসি জবাই করা হয়েছে। তো এগুলো যদি চিন্তা করেন, আসলে শেখ হাসিনার একমাত্র টার্গেট ছিল অফিসার্স অফ বাংলাদেশ আর্মি, বিকজ বাংলাদেশ আর্মির অফিসাররা তার বাবাকে হত্যা করেছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, সেন্টিমেন্টটা বুঝতে হবে এটাকে। এবং সে এটার প্রতিশোধ নিতে আসে, এটা বিচার করতে আসে নাই সে। এখন দুইজনের ইন্টারেস্ট যখন একসঙ্গে হয়ে যায় তখন কি হয়েছে আপনি বুঝতেই পারতেছেন। দ্যাট ওয়াজ দিস ইজ এ জয়েন্ট প্ল্যান। এখন আপনি যদি কিভাবে হয়েছে এগুলা ডিটেইলস আপনার লোকজনের কাছে শুনতে পাবেন, কার ইন্টারেস্টে এগুলো হয়েছে আপনারা বুঝতে পারতেছেন। এই বিডিআর ইনসিডেন্ট ইজ এ জয়েন্ট প্ল্যান বিটুইন ইন্ডিয়া এন্ড হাসিনা পার্সোনালি, এবং হাসিনার লোক দিয়ে এগুলা করাইছে। তো এটাই মোদ্দা কথা। আর লাস্টে আমি শুধু একটা কথা বলবো, আমি কিন্তু যখন লাস্টে ছিলাম আমাদের এখানে সাজেকে কিন্তু একটা অংশ, পুরা একটা অংশ অরক্ষিত ছিল, কোনো বিডিআর ব্যাটালিয়ন ছিল না সাজেক এলাকায়। পরে 5টা ব্যাটালিয়ন এখানে রেইজ হয়েছে লেটার অন। আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু, মাইসেলফ, আর একজন ছিল কর্নেল ইমাম এবং কর্নেল সাইফ, আমরা 3 জনই গিয়ে বিফোর আই কেম টু ফ্রম বিডিআর। আমি একটু কর্নেল ডক্টর কলিমুল্লাহকে এখানে মাঝখান দিয়ে একটা কথা বলবো। আমি কিন্তু বাংলাদেশ ওই বিডিআর থেকে এসে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস নামে একটা ইউনিভার্সিটি হয়েছে, ওই ইউনিভার্সিটির আই বিকেম দ্য পিডি এন্ড ডাইরেক্টর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট। ওনার সাথে কলিমুল্লাহ সাহেবের সাথে আমার ওখানে দেখা হয়েছিল একবার দুইবার লেটার অন, বিকজ ওই ইউনিভার্সিটিতে আমার হাতেই করা, একদম ফ্রম গ্রাসরুট লেভেল আপ টু দ্য ইনোগ্রেশন পর্যন্ত পুরোটাই আমার করা। সো আমি যেটা বলছি যে বিডিআর এ যে জিনিসগুলো আছে, এখানে বিডিআর ওয়াজ হ্যান্ডলিং বাই দ্য অফিসার্স ইন এ ভেরি প্রফেশনাল ওয়ে, যেটা ইন্ডিয়ার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল। হ্যাঁ, সো ইন্ডিয়া চেয়েছে যে বিডিআর যাতে অফিসার শূন্য হোক, আর হাসিনা চেয়েছে বাংলাদেশ আর্মি অন্য অফিসার শূন্য হোক। শি গট দ্য সফট টার্গেট ইন বিডিআর। এই চাল ডালের কিছু ইস্যু বানাইছে, আমিও চাল ডালের ইস্যু নিয়ে আই ওয়াজ ওয়ান অফ দ্য কোঅর্ডিনেটর ইন চিটাং ডিভিশনের, আমি একটা কোঅর্ডিনেটর ছিলাম খাগড়াছড়ি ডিভিশনের, বিকজ আমার যে ইয়েরা ছিলেন সেক্টর কমান্ডাররা ছিলেন কর্নেল ইমাম, কর্নেল আক্তার, ওনারা যে কোনো ভাবে হোক আমাকে পছন্দ করতেন এই জন্য। আর জেনারেল শাকিলও আমাকে চিনতে, সত্যি কথা বলতে কি আমার পোস্টিং হয়েছিল সত্যি, আমাকে যেটা বিডিআর যখন পোস্টিং হয় আমার পোস্টিং হয়েছিল অন্য কোনো জায়গায়। তো ডিজির একটা ইন্টারভিউ থাকে, আমি ওই ইন্টারভিউতে যাওয়ার পরে ডিজি আমার পুরো রেকর্ড দেখলেন, সার্ভিস রেকর্ড দেখে এবং সত্যি কথাই আমার বাড়ি কুমিল্লা, ওনার বাড়িও কুমিল্লা। উনি বললেন যে আমি তোমাকে একটা ভালো ব্যাটালিয়নে দিচ্ছি, চ্যালেঞ্জিং টাস্ক, রামগড়ে দিচ্ছি তোমাকে, আমি এটা চেঞ্জ করে দিব। পরে আবার উনি আমাকে এটাকে চেঞ্জ করে দিলেন এখানে। সো আই নো অল দিস থিংস। এবং আমি আবারও বলেছি যে তৌহিদ আসলে এই ঘটনা 6 মাস আগে হি ওয়াজ ইন মাই ব্যাটালিয়ন, তার আমার ব্যাটালিয়ন থেকে তার হেডকোয়ার্টার পোস্টিং হয়েছে। তো বিডিআর ইনসিডেন্টে গিয়ে কথা বলতে হলে, ডিটেইলস কথা বলতে হলে আরেকটা সময় লাগবে, খুব বড় করে, বড় পরিসরে। দ্যাটস হোয়াট ইট ইজ। তবে লাস্ট একটা কথা বললাম যে ইন্ডিয়ার ওই ধমক টমক, আক্রমণ করা, সার্জিক্যাল স্ট্রাইক করা, এগুলো ভুলে যান, ফরগেট অ্যাবাউট অল দিস। ইন্ডিয়া ইজ নট দেয়ার এনাফ টু অ্যাটাক বাংলাদেশ, ফিজিক্যালি কখনোই না, আর এখন তো সম্ভবই না। একটা জিনিস বলবো এই জাতীয় সঙ্গীত নিয়ে, দেখেন যারা জাতীয় সঙ্গীত বদলানোর কথা বলছে তাদেরকে একটু রিকোয়েস্ট করেন যে আপনি একটা সাজেস্ট করেন কোনটা, ওটা নিয়েও 1000টা ডিবেট হবে, বুঝছেন, 1 কোটি ডিবেট হবে। একটা সাজেস্ট করতে বলেন না যে ভাই এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে নিব, এন্ড দেখেন যে হাউ মেনি ডিবেটস ইজ কাম। সো এটা 50 বছরের একটা ইস্যু,
এটা আপনি ধরে নিতে পারেন ইটস এ সেটেলড ইস্যু, পতাকার ইস্যুটা সেটেলড ইস্যু, অথবা যদি কেউ ডিসকাশন করতে চায় প্লুরাল স্পেসের কথা বললেন ডক্টর করিমুল ইসলাম, করা যেতে পারে, বাট দিস নট এ প্রায়োরিটি ইস্যু। তো এই জিনিসগুলো নিয়ে আসলে বেসিক্যালি এই মুহূর্তে দিস ইজ নট এট অল এ প্রায়োরিটি ইস্যু। আমাদের বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে, অনেক প্রায়োরিটি ইস্যু আছে, সেগুলো দেখা উচিত। এগুলো হলো আননেসেসারি মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এই ইস্যুগুলো সামনে নিয়ে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ।